এরকমই থাকা আপনি কিনা আমি আমি লিখবো। আচ্ছা দিদি, আপনি কেমন আছেন এখন? আমি ভালো নাই। আমি ভালো নাই। এই যে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন, সেখানে কথাবার্তা বললেন, এর পরবর্তী অবস্থাটা কি? পরবর্তী অবস্থা, আপনারা দেশে আছেন, প্রতিটা বিষয়ে আপনারা অবজার্ভ করছেন যে প্রতিটা বিষয় কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যম বা সংবাদ মাধ্যম বা বিভিন্ন ব্যক্তি সকল পর্যায় থেকে সে ব্যাপারে আপনারা খুব ওয়াকিবহাল। আপনার দিক থেকে আপনি বলুন, আপনি কেমন আছেন? নিরাপদে আছেন বা কোনো সমস্যা হচ্ছে? আমার পরিবার ভীষণ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, কারণ বাসার সামনে কালকে তালা ভাঙতে চেষ্টা করা হয়েছে, কালকে আমার বাসার সামনে মিছিল করা হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমার পরিবারের ছবি ছেপে দেওয়া হয়েছে পত্রিকায়। কথা বলেছি আমি, তারা আমার ছবি দিতে পারত, কিন্তু আমার পরিবারের ছবি পত্রিকায় দিয়ে তাদের সবার জীবনকে বিপন্ন করে তোলা হয়েছে। এবং তারা আমার সাথে, আপনি যা এলাকায় দেখেন পত্র পত্রিকায়, কারণ তারা আমার কাজের সাথে কোনো অবস্থাতেই কেউ যুক্ত নয়। না, আমি জানি না, আপনারা স্থানীয় পত্র পত্রিকা দেখলে বুঝতে পারবেন, আমি ঠিক এতটা জানি না। তবে ব্যাপক বাসার সামনে ব্যাপক পরিমাণে গতকালকে লোকজন ছিল, বিভিন্নভাবে দারোয়ান তালা দিয়ে রেখেছিল, কিন্তু তালা ভাঙার জন্য চেষ্টা করা হয়েছে, হুমকি দিয়ে গেছে কালকে বাসা সিলগালা করে দিবে, এসব অনেকভাবে কথাবার্তা বলছে। সেটা আপনারা জানেন, আপনারা দেশে আছেন, আপনারা একটু চাইলেই সেটা খোঁজ করতে পারেন। না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমাকে পাঠায়নি, এবং আমাকে আইআরআর থেকে সরাসরি ইমেল করা হয়েছে, তাদের পক্ষ থেকে ফোন করা হয়েছে, তাদের পক্ষ থেকে আমাকে ইনভাইট করে, এই স্টেট ডিপার্টমেন্ট থেকে আমাকে ইনভাইট করে তারা নিয়ে আসছে এখানে, তাদের ইনভাইটেশনে আমি আসছি। না, রানাদাও জানে না, কাজলদা রানাদা ঐক্য পরিষদের কেউ ব্যাপারটা জানে না যে আমি এখানে এসেছি। এবং আমি যে আসবো সেটাও আমি যেদিন আসছি তার আগের দিনও আমি জানতাম না যে আমি আসবো। মানে আসলে বলতে পারেন ব্যাপারটা হঠাৎ করেই আমি আসছি। আমি ইমেল পেয়েছি, আমাকে ইনভাইটেশন দিয়েছে, সেই ইনভাইটেশনের মাধ্যমে আমি আসছি। ইমেল পেয়েছিলাম 14 তারিখে গত মাসে, কিন্তু আমি আসলে ওভাবে রেসপন্স করিনি। তারপর বারবার তারা মেল করেছে, এবং আমি এসেছি যেদিন, সেদিন আমি আসলে সন্ধ্যার পরে এসেছি। আমি আমার 16 তারিখে আমি ঢাকা থেকে রওনা, মানে না 15 তারিখে রওনা দিয়েছি আমি। না, আমি বহুবার যুক্তরাষ্ট্রে এসেছি। আমি যুক্তরাষ্ট্রের সরকারের স্কলারশিপে আমি আইভিএলপি প্রশিক্ষণে এসেছিলাম 2014 সালে, ওমেন লিডারশিপ প্রোগ্রামে। আমি আমেরিকান সরকারের আইভিএলপি, ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার যে লিডারশিপ প্রোগ্রাম, যে প্রোগ্রামে বাংলাদেশের স্পিকার মানে আমাদের বঙ্গবন্ধু প্রাণপ্রিয় নেতা সবাই এসেছিলেন, এবং জাতির জনক বঙ্গবন্ধু সেই প্রশিক্ষণে এসেছিলেন, এবং আমিও এসেছিলাম আমেরিকার সরকারের নিমন্ত্রণে। আসলে এই কথাগুলো তো আমি কেন বলি, আবার প্রথমে তো এই কথাগুলো তো মাননীয় প্রধানমন্ত্রীর কথা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2001 সালে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের পরে
নির্বাচন উত্তর চরম নির্যাতন চলছিল 94 দিন ধরে, তখন মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলীয় নেত্রী, তিনি সারা পৃথিবীতে বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য সারা পৃথিবীতে ঘুরেছেন, সমস্ত জায়গায় বক্তব্য দিয়েছেন। আমি তার কথায় অনুপ্রাণিত হয়ে তার তার মানে অনুসরণে আমি বলেছি, এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো জায়গায় বলা যায়, এটা আমি তার কাছে শিখেছি। আপনি এও জানেন তখনকার যে সাম্প্রদায়িক সরকার ব্যাপকভাবে সেই সময় 2001 সালে আমাদের পরে যে চরম নির্যাতন চালিয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, এবং তৎক্ষণাৎ মানে বিরোধী দলের পরে আওয়ামী লীগের উপরে, তার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সারা পৃথিবীতে কিভাবে কষ্ট করেছেন, সেটা আপনারা সবাই অবগত আছেন। আচ্ছা দিদি, আপনি ওখানে বলেছেন মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, ওনাকে আপনি বলেছেন যে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হিন্দু, মুসলিম, খ্রিস্টান মিসিং হয়ে গেছে। আপনি সংখ্যা একটা উল্লেখ করেছেন সরাসরি 35 মিলিয়ন। এইটা কি আসলে সত্য? কিভাবে এই কথাটা বললেন? আসলে বিষয়গুলো আপনারা নিজেরাও জানেন। বাংলাদেশের যে পরিসংখ্যান বই রয়েছে, 2001 সালের পরিসংখ্যান বইয়ের যে ধর্মীয় সংখ্যালঘু যে চ্যাপ্টার রয়েছে, সেখানে এই বিষয়গুলো লেখা রয়েছে। প্রতিটা বছরে সরকার যে সেন্সাস রিপোর্ট বের করে, সেই সেন্সাস রিপোর্ট অনুসারে দেশভাগের সময় দেশের জনসংখ্যা ছিল 29.7 ভাগ, আর এখনকার সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা হচ্ছে 9.7 ভাগ। এখন দেশের মোট জনসংখ্যা প্রায় 180 মিলিয়নের মতো। তো সেই ক্ষেত্রে যদি আপনি জনসংখ্যা যদি একইভাবে বৃদ্ধি পেত, তাহলে অবশ্যই এই যে জনসংখ্যা আছে এবং যে জনসংখ্যার কথা আমি বলেছি যে ক্রমাগতভাবে হারিয়ে গেছে, সেই জনসংখ্যা আমার তথ্যটা মিলে যায়। এবং হ্যাঁ, পরিসংখ্যান না, অন্য কোনো তথ্য তো অবশ্যই আছে। আপনারা এও জানেন যে অধ্যাপক আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি কিন্তু এই পরিসংখ্যান বইয়ের পরে ভিত্তি করেই, মানে সরকারের প্রকাশিত পরিসংখ্যান যে বই আছে তারপরে ভিত্তি করেই উনি গবেষণা করেছেন, এবং সেই গবেষণায় উনি দেখিয়েছেন যে প্রতিদিন বাংলাদেশ থেকে 632 জন লোক হারিয়ে যাচ্ছে, এবং কি পরিমাণে ক্রমাগতভাবে লোক হ্রাস পেয়েছে। এবং পরিসংখ্যান বইয়ে আমি 2011 সালে স্যারের সাথে সরাসরি কাজ করেছিলাম, যার কারণে বিষয়টা সম্পর্কে আমি অবহিত। হ্যাঁ, স্যারের সাথে আমার পরিচয় রয়েছে, এই কাজটার সাথে আমি কিছুটা যুক্ত ছিলাম। আপনি বলেছেন যে হারিয়ে গেছে, এই হারিয়ে যাওয়া বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? আমাদের বহু রকম প্রশ্ন এখন চলে আসছে যে এরা গুম হয়ে গেছে না দেশান্তরী হয়েছে। আমরা আপনি আপনার কথায় কথাটা অনেক কি মিল করছেন? জিসিপিএস একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, কি আসলে আপনি তো জানেন যে আমাদের প্রথম আমরা আসলে বাংলা ভাষায় কথা বলি, আসলে শব্দের প্রতিটা বিষয়ে যে আমরা খুব অবগত তা নই। আমি যেটা বোঝাতে চেয়েছি যে এই পরিমাণের লোক থাকার কথা ছিল যদি স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া, যেভাবে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই একইভাবে যদি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় যদি সেই 29.7% থাকতো, তাহলে এই জনসংখ্যাটা হতো, কিন্তু তারা নাই। এখন এই যে নাই, এইটাই যে ক্রমাগতভাবে কমে গেছে, নাই কেন, সেটাই আমি বুঝাতে চেয়েছি।
এরা কোথায় গেছে? আহ, মানুষগুলো আপনারা আসলে বলছেন কিন্তু যে আপনার মৌলবাদী মুসলিম গ্রুপের অত্যাচারে এই কথাগুলো আপনি বলেছেন, কিন্তু বাস্তবতাটা কি আছে? এরা কি কোথায় গেছে? কেউ মেরে ফেলেছে নাকি তারা হারিয়ে গেছে না নিজেরা কোথায় চলে গেছে? আপনি কিভাবে বলবেন? এবার আমি ক্লিয়ারলি আপনাদের কথা শুনতে চাই। কারণ আপনি একটা বিদেশি রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্টের কাছে কথাগুলো বলেছেন। দেখেন, এই কথাগুলো তো সাধারণ কথা। এটা আহ, একটা সত্য কথা। কিভাবে মানুষগুলো কোথায় গেছে, কি প্রতিদিন হচ্ছে না হচ্ছে, আপনি একজন সিনিয়র সাংবাদিক, দেশের সকল সাংবাদিক, সকল সচেতন মানুষ, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা দারুণভাবে সচেতন, যে মানুষগুলো কোথায় গেল, কিভাবে কি হলো না হলো। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আপনি নিজে কিছু জানেন না এই মানুষগুলো কি হয়েছে? আসলে কি যদি মিসিং হয়ে থাকে, এরা তো একটা আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন কিসের মিসিং? এটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে বড় অভিযোগ কিন্তু। না, আমি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করতে চাইনি। আমার শুধু নিজের গ্রামের কথা বলি। আপনি যদি করেন, আমার গ্রামের বাড়ি পিরোজপুরে, যেটা আপনারা সবাই জানেন। সেখানটায় 2004 সাল থেকে আজ পর্যন্ত সেখানে প্রায় 40টা পরিবার ছিল, এখন 13টা পরিবার আছে। সো আমার গ্রামের মানুষজনই, এই মানুষগুলো কোথায় গেল, কোথায় আছে, সে তো আপনাদের দেখার কথা, অথবা আমার আমার রাষ্ট্রের দেখার কথা। সেটা আপনি যদি আমার কাছে জানতে চান তাহলে তো কেমন হবে দাদা? কিন্তু আপনি বলেছেন তো, আপনি যেহেতু বলেছেন সে কারণে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি। আপনারা সবাই জানেন। আপনি আমার গ্রামে গেলে পরিসংখ্যানটা, ওই গ্রামটা আপনি দেখে আসবেন। প্রত্যেকের বাড়িঘর কোন কোন বাড়িতে কে ছিল, প্রত্যেকের ভিটা পড়ে রয়েছে, কোন ঘরে কে থাকতো। ওই গ্রামে যদি আপনারা যান, প্রত্যেকটা বাড়ি আপনি ঠিকানা, নাম ঠিকানা, কার কি ছিল না ছিল, আপনি খুঁজে দেখে আসতে পারবেন। এবং এখন কতগুলো পরিবার? 13টা পরিবার আছে। এবং ওইখানটায় যে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ দাদা, আগে ছিল কত? 40টা। 40টি পরিবার ছিল। হুম। এই 13টি 40টি থেকে 13টি নেমে আসা, এটা কতদিনের ব্যবধানে? 2004 সালের পর থেকে। 2004 সালের পর থেকে। 2004 থেকে ক্রমাগত ভাবে। এটা ক্রমাগত কমছে। আপনার এই বক্তব্য সত্য হয়ে থাকলে সেটা কোনো না কোনো মিডিয়া প্রচার করছো, আমরা কোনো মিডিয়ায় দেখি। এটা আমরা কিভাবে আপনার এই কথাটাকে সঠিকভাবে, কোনো পত্রিকায় কখনো আসলো না বাংলাদেশ থেকে মানুষ হারিয়ে যাচ্ছে? আসলে আপনারা নিয়মিত এটা খবর প্রচার করে থাকেন। কোন গ্রাম উচ্ছেদ করা হচ্ছে, কার অত্যাচারে মানুষ চলে যাচ্ছে। গত মাসেও সাতক্ষীরা থেকে কতগুলো পরিবার চলে গেছে, সে সংক্রান্ত নিউজ অনেক পত্রপত্রিকায় আসছে। এবং 2011 সালে যখন জনাব অধ্যাপক আবুল বরকাত এই গবেষণাটা করেন, তখন কিন্তু তিনি সিডাপ মিলনায়তনে তৎকালীন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, প্রথিতযশা সাংবাদিকবৃন্দ সহ ব্যাপক মানুষের সামনে এই রিপোর্টটি উনি প্রকাশ করেন। এবং তৎকালীন সকল গণমাধ্যম দায়িত্বশীলতার সাথে সকল রিপোর্ট প্রকাশ করেছিল। এবং তারপরে গণমাধ্যম নিয়মিতভাবে যখন যেখান থেকে যে মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছে, তারা রিপোর্ট পেলেই সেটা প্রকাশ করে। এবং যখন যেখানে দুর্ঘটনা ঘটছে, আপনারা সে কাজটা দায়িত্বশীলতার সাথে করছেন। একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় আপনার এই বক্তব্যের জায়গা থেকে। আমরা পপুলার বক্তব্য বাংলাদেশে, যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আপনি যে অভিযোগটা করছেন এটা একটা ভিন্ন চিত্র দেয়। বাস্তবতা কি? আপনি কি এই বক্তব্যকেই কাউন্টার করছেন না যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটা নেই, সহিংসতা হচ্ছে মানুষের উপর? আপনি বলেন তো ব্যাপারটা একদম খুলে। বিষয়টা হলো, আমরা যে দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তখন যে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, 4 লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়েছিল। আমাদের তো যুদ্ধটা ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে সোনার বাংলা গড়ার, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার, এবং তিনি সেটা
চার মূলনীতির মাধ্যমে অসাম্প্রদায়িক ছিল তার চার মূলনীতির অন্যতম মূলনীতি। তিনি সেটা করেছিলেন, দেশ সেভাবে এগোচ্ছিল। কিন্তু 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেই অধ্যায়ের এক ধরনের পরিসমাপ্তি ঘটে। তারপরে দীর্ঘদিন যে অগণতান্ত্রিক সরকার বা সামরিক সরকার ক্ষমতায় ছিল, তারা এই অসাম্প্রদায়িক দেশের চরিত্রকে কোন দিকে নিয়ে গেছে। 88 সালে রাষ্ট্রধর্ম করা হয়েছে, সেটা আপনারা জানেন। এবং এই ধারাবাহিকতায় স্বাধীনতার যে স্বপ্ন ছিল তা ক্রমাগতভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তার আপ্রাণ চেষ্টা করছেন, এবং আপনি জানেন বর্তমান সরকার যে আওয়ামী লীগ সরকারের গঠনতন্ত্রের অন্যতম মূলনীতি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং সেইটা প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু তারপরেও তো প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে, মানুষের যে জীবন, যে কেন দেশ ছাড়ছে বা কেন কোথা থেকে হারিয়ে যাচ্ছে, একটা সেন্সাস থেকে পরের সেন্সাসে আপনি দেখছেন যে জনসংখ্যা নাই, কমে গেছে। এবং কি হচ্ছে সেটা দেশের সচেতন মানুষ সবই জানে। আপনারা রামুর কথা আপনাদের মনে আছে, আপনাদের মনে আছে অভয়নগরের কথা, আপনাদের মনে আছে 2001 সালের কথা, আপনাদের মনে আছে 89 এর কথা, আপনাদের মনে আছে 92 এর কথা, আপনাদের মনে আছে সেই রংপুরের কথা, অথবা সাঁওতালপাড়ার কথা, অথবা সেই নাসিরনগরের কথা, অথবা সেই কি বলবো আপনাকে, প্রতিটা নির্বাচনের আগে পরে, যদিও নির্বাচনকারীর যে সহিংসতা বর্তমান সরকার বা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই সহিংসতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, সেটা আপনারা সবাই জানেন। আপনারা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা সেটা জানেন, এবং আমাদের জানেন। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নির্বাচন উত্তর সরকারকে এই যে নির্বাচনকালীন সহিংসতা কমে আসার জন্য আমরা ধন্যবাদ দিয়েছি প্রেস কনফারেন্স করে। তো অবশ্যই সেই সহিংসতা মাননীয় প্রধানমন্ত্রী কমিয়ে আনার জন্য এবং তার দল চেষ্টা করছে, সে ব্যাপারে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করছি। কিন্তু চেষ্টা করছে মানে সহিংসতা ঘটনা অনেকগুলো ঘটছে, এটা সত্য কথা। এবং আমাদের দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে শুধুমাত্র হিন্দুদের উপর সহিংসতা হচ্ছে তা নয়, ভারতে সহিংসতা হচ্ছে, অভিযোগ হচ্ছে মায়ানমার সহিংসতার কারণে প্রচুর সংখ্যক মায়ানমারের নাগরিক তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা। তো এইটা একেবারেই যে শুধু বাংলাদেশের সমস্যা তা তো নয়, কিছু ঘটনা ঘটে। আপনি বাংলাদেশের এই বিষয়টিকে আমেরিকায় নিয়ে এলেন কেন? এটা আমাদের সাধারণ একটা জিজ্ঞাসা, সাংবাদিক হিসেবে যেমন জিজ্ঞাসা এবং সাধারণ মানুষেরও এটা জিজ্ঞাসা যে আপনি আমেরিকা রাষ্ট্রপতির কাছে কেন নিতে হবে? মাননীয় প্রধানমন্ত্রী না, এটা দেশের সমস্যা। বিষয়টা আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন, এবং সেক্ষেত্রে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষত আমাদের পুলিশ বাহিনী পৃথিবীর মধ্যে সর্বাধিক সফলতা দেখিয়েছে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বা যে মৌলবাদের বিরুদ্ধে যে 0 টলারেন্স ঘোষণা, আমি যেটা চেয়েছিলাম বা যে জন্য বলেছি যে আমেরিকাও এই যুদ্ধটা ঘোষণা করেছে যে সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরুদ্ধে তাদের যুদ্ধ। আমি এই কথাটা বলে যাতে করে মার্কিন প্রশাসনও বাংলাদেশের সরকারের সাথে একসাথে কাজ করে আমাদের দেশে যাতে কোনো মতে কোনো মৌলবাদের উত্থান না ঘটে, বাংলাদেশ মৌলবাদের কবলে না পড়ে, একসাথে যাতে কাজ করতে পারে, সেজন্যই আমি এই কথাটা তাদের কাছে বলেছি। কিন্তু সরকারের ব্যক্তিগত বক্তব্য হচ্ছে এবং প্রচুর মানুষের বক্তব্য যে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে দেশের ভাবমূর্তি পূর্ণ করেছেন এবং একটা অপরাধ কাজ করেছেন। এই কথাটা তো মানুষের কাছে প্রতীয়মান হচ্ছে। মানুষকে আপনি কি বলবেন? মানুষটাকে ভালোভাবে নেয়নি। আসলে আমি মানুষের কোনো দোষ দেখি না। কিছু সংখ্যক মানুষ তারা বিষয়টাকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলছে, কিন্তু এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বা মৌলবাদের বিরুদ্ধে বর্তমান সরকার যুদ্ধ করছে। এবং আমি মনে করি আমার সরকার আমাকে যেমন সর্বতভাবে সহায়তা করবে, আমার পরিবারকেও সর্বতভাবে সহায়তা করবে। কারণ সরকার যে কাজটা করছে, আমি সেই কাজটাকে শক্তিশালী করার জন্য এই কথাগুলো বলেছি।
হয়েছে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, এই ব্যাপারে আপনার কি দেখবেন? আমি মনে করি না। যখন তারা প্রকৃত সত্যটা জানতে পারবে আমার এই কথার মাধ্যমে, আমার বিভিন্ন ধরনের জনগোষ্ঠী বিভিন্ন বিভ্রান্তিকর সামাজিক মাধ্যম বা বিভিন্ন পত্রপত্রিকায় তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য যে কথাগুলো বলছে, যখন নীতি নির্ধারণ পর্যায়ে বিষয়টা বুঝতে মানে তারা আমার কথাগুলো শুনবেন এবং দেখবেন, তখন তারা প্রকৃত সত্য বুঝতে পারবেন এবং আমার বিরুদ্ধে তো তারা ব্যবস্থা না নেওয়া, তারা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাথে নিয়ে বরং এই মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আপনি এই কথার মধ্য দিয়ে দেশের মুসলমান সম্প্রদায়কেও এক ধরনের প্রশ্নের মধ্যে দাঁড় করিয়েছেন, তারা কি অত্যাচারী আসলে, তারা মুসলমান কি আপনার বিরোধী? এভাবে মানুষের বিভেদ তৈরি করে, এটা খুব ভালো লাগে না। মুসলমানরা আজকে তাদের কাছেও প্রশ্ন যে আমরা হিন্দুদের উপর অত্যাচার করি, এটা তো আমরা তো এই দেশে দেখি যে এখনো আমার ঘরে আগুন লাগলে সবাই মিলে লাভ দিয়ে আমার ঘরে আগুন লাগাতে না, এই জায়গাটাতে আপনি কি? দেখেন, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমার বাড়িটা যেদিন পুড়িয়ে দেওয়া হলো, আপনি জানেন যে 2004 সাল থেকে আমাদের বাড়ির প্রায় 300 একর সম্পত্তি সে জামাতের নেতৃত্বে মুজিবুর রহমান শামীম, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান সিরাজ মোল্লা, শওকাত মোল্লা, নজরুল সর্দার সহ মানে একটা সন্ত্রাসী গ্রুপ আমাদের গ্রামের হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির সকল ফসল নিয়ে যায়। প্রায় 300 একর সম্পত্তির প্রায় 100টা মাছের ঘেরে সকল মাছ নিয়ে যায়, সেই 2004 সাল থেকে আজ পর্যন্ত। এবং আমার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে মার্চ মাসের 2 তারিখে এবং 22শে এপ্রিল এবছরই আমার গ্রামে আবারও আক্রমণ চালানো হয়েছে। কিন্তু আমার বাড়ি যেদিন পুড়িয়ে দেওয়া যায়, আমি প্রথম ফোন পেয়েছিলাম আমারই গ্রামের একটা ছেলে, তার নাম দেলোয়ার। সে আমার সমসাময়িক ফোন করে হাউমাউ করে কান্নাকাটি করতে বলতেছে যে প্রিয়াদি, তোমার বাড়িতে আগুন দিয়ে দিল, আমরা কিভাবে থাকবো। মানে প্রথম ফোনটা সে করে কম করে 30 মিনিট সে কান্নাকাটি করছে, তার কান্নার আমি কোনো মতে থামাতে পারি না যে আমাদের বাড়িটা পুড়ে গেল। তো অবশ্যই তারাই করে। এবং আমাদের বাড়িতে যখন হামলা হয় আমাদের গ্রামে, তখন কিন্তু অনেক মুসলিমরাও আহত হয়েছে। আর আপনি যে কথাটা বলছেন সেটা সত্য। অবশ্যই মুসলমান সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের কোনো শত্রু না, তারা সবাই মানে কি বলবো 99% মানুষ সাম্প্রদায়িকতায় মানে অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে এবং একসাথে থাকে। কিন্তু কিছু দুষ্ট লোক আছে যারা এই ঘটনাগুলো ঘটায়। আপনার বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাটা কি কারণে, কি হয়েছে? মানুষ কেন বা মানুষ সাধারণ দিয়েছেন, আপনি বলেছেন একটা গ্রুপের কথা, কিন্তু তাদের সঙ্গে আপনার বিরোধ কোথায়? আমি আসলে কি সাম্প্রদায়িক এটা সম্পূর্ণই সাম্প্রদায়িক ঘটনা। ওইখানে জমি আছে আমাদের, আমি প্রথমেই বলেছি প্রায় 300 একরের মতো সম্পত্তি আমাদের রয়েছে। আমাদের সকল সম্পত্তিটা দখল নেওয়ার জন্য আমি আরেকটা কথা বলিনি আপনার কাছে, যেটা হলো আমার বড় ভাই কিন্তু একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, বরিশাল মানে সে নেভাল কমান্ডো অফিসার, এবং তিনি একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে জগদীশ বিশ্বাস কেবলই রিটায়ারমেন্টে গিয়েছেন। তো একজন মুক্তিযোদ্ধার বাড়ি, তার সম্পত্তি দখল করে নেওয়ার জন্য, এবং ওই গ্রামে এখন আমরা কয় ভাই বোন এবং আমার দাদা একটু মোটামুটি চলি এবং আমরা তাদের পাশে দাঁড়াই। তারা সর্বশেষ আঘাতটা আমাদের বাড়িটা পুড়িয়ে দিয়ে আমাদের গ্রামে আক্রমণ করে তারা সম্পূর্ণ সম্পত্তিটা দখল নিতে চেয়েছে। ওই গ্রামটাকে তারা, সংখ্যালঘু গ্রামটাকে তারা উচ্ছেদ করতে চেয়েছে। এরা কোন রাজনৈতিক পরিচয়, কোন দলের লোক এরা বেশি? এরা দুষ্ট লোক, এরা সবসময় সরকারি দল। যখন যে সরকার আসে তখন সে দল। কিন্তু তারা প্রথমে যখন আমার বাড়িঘরের ইটা দেয়, তারা তখন জামাত ইসলামী, আমার ওখানে আপনি জানেন আমার অঞ্চলের এমপি ছিলেন দেলোয়ার হোসেন সাইদি, যখন প্রথম এই ঘটনাটা ঘটে, তারপরে তারা বিভিন্ন সময় মানে সত্য মিথ্যা ভাবে বিভিন্ন নাম ব্যবহার করে। তাদের সুবিধার জন্য তারা বিভিন্ন নাম ব্যবহার করে। তারা কি এখন দল বা
না, তারা যে কখনোই সেরকম কিছু নাই। কিন্তু আমাদের আমাদের যে সম্পত্তি আমরা আমরা এখনো আমার এবছরও আমরা খাজনা দিয়েছি। কোন জমিতেই আমাদের পূর্বপুরুষের রেকর্ডীয় সম্পত্তি খাজনা দিয়ে আমরা কিন্তু আমাদের সম্পত্তিতে আমরা আমাদের গ্রামের লোকজন আমাদের আত্মীয় স্বজনরা যার নিজের জমিতে সে লেবার, মানে তার জমিতে সে ফসল ফলায়, ধানটা আরেকজনে নিয়ে যায়, মাছটা আরেকজনে নিয়ে যায়। আমাদের এখানে একটা ইটের ভাটা করে সমস্ত ওই যে বললাম প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শামীম সমস্ত মানে বেশিরভাগ জমির টপ সয়েলটা কেটে নিয়ে গেছে। ডেইলি স্টার থেকে শুরু করে যুগান্তর যুগান্তর জনকণ্ঠ সবাই বিশাল বিশাল নিউজ করছে আমাদের জমির যে টপ সয়েল কেটে নিচ্ছে, আমাদের জমিতে যে ইটের ভাটা করছে, আমাদেরকে সর্বস্ব শেষ করে ফেলছে। আপনার অনলাইন পত্রিকা, আপনার টেলিভিশন চ্যানেল, প্রিন্টিং মিডিয়া প্রায় 50টা পত্রিকা নিউজ করেছে যখন আমার বাড়িতে আগুন দেওয়া হয়। এবং ক্রমাগত ভাবে আমাদের যে জমি ফসল নিয়ে যায় সে নিয়ে সকল পত্রপত্রিকা দায়িত্বশীলতার সাথে সবাই নিউজ করে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এই, সেই মানুষগুলো তার অধিকার নিয়ে তার সম্পত্তিতে সে খেতে পাচ্ছে না। আমি বুঝতে পারতেছি আপনার একটা ইমোশনাল অবস্থান আছে, রাগ ক্ষোভ আছে। আপনি রাগ ক্ষোভের বশবর্তী হয়ে বা নিম্নরকম প্রাপ্তির আশায় যে কথাটা বলা হচ্ছে, অনেকে অভিযোগ বলছে যে আপনি সেখানে গ্রিন কার্ড পাওয়ার, আমেরিকায় নাগরিকত্ব পাওয়ার আশায় দেশের মধ্যে রাস্তায় আশায় হেল্প করেছেন। এই অভিযোগ তো আসেই মানুষের মুখ থেকে। আপনার বক্তব্য কি? মোটিভটা আমরা আসলে আপনিই বলেন, গ্রিন কার্ড পাওয়ার জন্য কি ইউএস গভর্নমেন্টের রাষ্ট্রপতির সাথে দেখা করার প্রয়োজন হয়? এবং আমি আপনাকে বলেছি যে আমি বহুবার আমেরিকায় এসেছি এবং আমি কেন দেশ ছাড়বো। আপনি আমার বক্তব্যে দেখেছেন আমি বলেছি আমি দেশে থাকতে চাই, ওটাই আমার প্রথম কথা, ওটাই আমার শেষ কথা। আপনি কি তাহলে দেশে ফিরবেন? অবশ্যই, কেন ফিরবো না। আপনার পরবর্তী পরিকল্পনা কি? যে কাজগুলো আপনি করেন এটা দেশে এসে করতে পারবেন নাকি? অবশ্যই, এটা বর্তমান সরকারও সেই কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য এবং এই যারা অবহেলিত নিপীড়িত মানুষের সাথে থেকে তাদের ভাগ্য উন্নয়নের জন্য এবং একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি আমার আমৃত্যু কাজ করে যাব, সেটাই আমার স্বপ্ন। একটা কথা আমাকে একটু বলবেন, ট্রাম্পের সঙ্গে আপনার এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আপনার এই ভিডিও এটা ভাইরাল হলো কিভাবে? এটা বাইরে আসলো কিভাবে? এটা কি ওপেন স্পেসে হয়েছে নাকি পুরো মিডিয়াতে প্রচার হয়েছে? এটা কিভাবে আসলো? আসলে আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমাদের দেখা হয়েছিল ওভাল অফিসে এবং আপনারা জানেন যে এখানে কঠোর বিষয়ের মধ্য থেকে যাওয়া যায়, মানে যেতে হয় ওভাল অফিসে যে মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করে। এবং আমি ওনার সাথে দেখা হওয়ার ঠিক 40 মিনিট আগেও জানতাম না যে আমি তার সাথে আমার কখনো দেখা হবে, সেখানে যাব। আমার একটা মিটিং এ এখানে আমার একটা প্রেজেন্টেশন ছিল, যে প্রেজেন্টেশনের জায়গায় সরকারের সাথে করে যে টিমটা এসেছিল, নির্মল চ্যাটার্জি, নির্মল রোজারিও এবং অশোক বড়ুয়া এবং এলিনা খান, তারা ওই রুমে উপস্থিত ছিলেন। এবং আমি যেখানে পেপার প্রেজেন্ট আমি কথা বলতেছিলাম, তার আমার বক্তব্যটা শেষ হওয়ার সাথে সাথেই আমাকে একজনে ডাক দিল যে এদিকে আসেন। ওই কিন্তু প্রোগ্রামটা কিন্তু চলমান ছিল, আপনি তাদের কাছে শুনে নিতে পারেন। সেই প্রোগ্রাম আমাকে ডেকে নিয়ে এসে বললো যে চলেন আমরা হোয়াইট হাউসে যাব। তো আমি আর বুঝি নাই যে হোয়াইট হাউসে যাবে, ঠিক আছে যাবে, আমি জানতাম না যে প্রেসিডেন্টের সাথে দেখা হবে। তো সবাই গাড়িতে করে চলে গেল স্যাম ব্রাউন ব্যাক, অ্যাম্বাসেডার অ্যাট লার্জ, তার নেতৃত্বে। তো আমরা গেলাম, কিছু আমরা বসার পরে শুনতে পেলাম যে খুব শুনশান, খুব গুজগাছ চলতেছে। যে বিষয়টা কি, যে আমরা একটা রুমে বসলাম, যে পাশের রুমেই প্রেসিডেন্ট আসবে, তার সাথে আমাদের দেখা হবে কয়েক মিনিটের মধ্যেই। তখন ওখানে কিছু প্রোটোকল আছে, সব ব্যাগ ট্যাগ সবকিছু রেখে টেকে যেতে হয়, কিভাবে ব্যাচ ট্যাচ করতে হয় সেগুলো করে টরে সবাইকে সিরিয়ালি বিভিন্ন ধরনের নাম্বারিং করা হয়, নিয়ে আমাদেরকে দাঁড় করানো। তারপরে প্রেসিডেন্ট আসলো এবং যখন অন্যরা কথা বলছে দেখলাম যে অনেকেই কথা বলছে। আমার ধারণা ছিল, আমার মনে হয়েছিল যে হয়তো উনি একটা বক্তব্য দিবেন, এই প্রোগ্রামটা আমেরিকাতে হচ্ছে,
আমরা হয়তো পিছনে দাঁড়ানো থাকবো। হ্যাঁ, একটু পরে দেখলাম যে না, দুই একজনে কথা বলছে, বেশ কয়েকজনে কথা বলছে, তখন আমারও একটু মনে হলো যে আমি যদি একটু প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারি এবং বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে মৌলবাদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধটাকে যদি শক্তিশালী করার জন্য আমি যদি মানে রাষ্ট্রপতির কাছে একটু কথা বলতে পারি, তো আমি সেজন্য কথা বললাম। এটা আমার কোনো মতে আমি জানতাম না যে আমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার দেখা হবে। কিন্তু ভিডিওটা বাইরে আসলে কি হবে? এটা কি কোনো মিডিয়া প্রচার হয়েছে? ওখানে আসলে ওইখানে মিডিয়া উপস্থিত ছিল, কিন্তু কিভাবে প্রকাশিত হয়েছে না হয়েছে আমি কিছু বলতে পারবো না। আমি ব্যাপারে কোনো ধারণা নেই আমার, আমি জানি না। ধারণা নেই। না, আর দিদি, আমি আর বেশি প্রশ্ন আপনাকে করবো না, কয়েকটা বিষয় একটা পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে নেওয়ার চেষ্টা করছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদের সঙ্গে আপনি কতদিন? সে বহুদিন, 90 সাল থেকে। আচ্ছা, এখন কি দায়িত্বে আছেন? সাংগঠনিক সম্পাদক। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে সম্মান রেখে কথা বলছেন, তার ভক্ত বলে নিজেকে দাবি করছেন, কিন্তু সরাসরি রাজনৈতিক দল না করে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদ মতো একটি সম্প্রদায় ভিত্তিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে কেন আপনি যুক্ত থাকছেন? আমি আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোনো সাম্প্রদায়িক সংগঠন নয়। যে কোনো সাম্প্রদায়িক সংগঠন তার নিজস্ব একটা এজেন্ডা থাকে, তার সম্প্রদায়ের জন্য অনেক কিছু মানে মানে আপনি জানেন যে কি কি করে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি একটা কাজই করছে, সেটা কি সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য কাজ করছে, যেটা আওয়ামী লীগ সরকার না, মানে বর্তমান সরকারও করছে। এবং তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, এই কাজটাই তারা করে এবং তাদের অধিকার নিয়ে কাজ করে। এটা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কেমন করে সাম্প্রদায়িক সংগঠন হলো দাদা, এটা আমার বোধগম্য নয়। কিন্তু ঐক্য পরিষদে তো হিন্দু মুসলিম সবাই নাই, শুধুমাত্র কয়েকটি সংগঠন আমরা দেওয়া যাবে না, কয়েকটি সংগঠন। আপনি সিনিয়র, আপনারা কি দেশে এই ধরনের আইডিওলজিকে অফোর্ড করেন, যেটা একটা আরেক ধরনের কনসার্ন? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। আপনি জানেন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হয়েছিল 1988 সালে, এবং সেই একই 88 সালে রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার পরেই দেশের অনেক মানে এই তিন সম্প্রদায় শুধু না, বাংলাদেশের অনেক মুসলিম সম্প্রদায় কিন্তু এদের সাথে থেকে ওইটার বিরুদ্ধে, রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এই সংগঠনটা জন্ম হয়। যেহেতু রাষ্ট্রধর্ম ইসলাম এবং রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে এই সংগঠনটা, সেই কারণেই হয়তো মুসলিম সম্প্রদায় এই সংগঠনটার সদস্য হিসেবে নাই। কিন্তু আপনি জানেন যে দেশের সকল পতিতাদশা অসাম্প্রদায়িক লোক আমাদের উপদেষ্টা রয়েছেন এবং আমাদের সকল মিছিল মিটিং এ সকল কাজে সর্বসময় বাংলাদেশের অসাম্প্রদায়িক শক্তি এবং যে সিভিল সোসাইটি যেটা বলেন না কেন, সকল সাংবাদিকরা সবাই আমাদের সাথে আছেন। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সবসময় আমাদের সকল প্রোগ্রামে তারা উপস্থিত থেকে আমাদের সাথে সহমর্মিতা ঘোষণা করেন। যদি আর একটা কথা আপনি বলেন, এই যে আমরা মিডিয়াতে দেখছি সম্ভবত যুক্তরাষ্ট্রের তালিকা থেকে এসছে, আপনার পরিচয় দেওয়া হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। আপনার আসলে পদ কি? আমি সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক সম্পাদক। আচ্ছা, ওখানে একটা ভুল আছে তাহলে। আচ্ছা, আমার কিন্তু চার্জ কমে গেছে। মোটামুটি আপনি যা বলেছেন আমরা সেটাই রাখার চেষ্টা করবো। আমি সাক্ষাৎকার নিলাম মূলত আমেরিকার বেনার নিয়ে আমি কাজ করি। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত অল্প সময়ের পরিচয়, কিন্তু প্রফেশনালি আমি আমার কাজটা করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করবো যে আমাদের এডিটোরিয়াল পলিসি আপনার বক্তব্যটা যেন ভালোভাবে যায়, যেভাবে যায়। আপনি যেটা বলতে চাইছেন সেটাই করতে যায়। ধন্যবাদ আপনাকে। আমি দেশবাসীর প্রতি আমার আহ্বান থাকবে, তারা পরিসংখ্যান থেকে সত্যটা জানবেন। দেশের বিরুদ্ধে কোনো কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না এবং কখনোই নাই, কোনোদিনই হবে না। দেশটা আমার পরিবার যুদ্ধ করেছে দেশটা স্বাধীন করার জন্য। এই ভূমির জন্ম থেকে আমার পূর্বপুরুষ এখানে বাস করে। এই দেশের কোন রকমের কোনো অমঙ্গল হোক, কোনো অকল্যাণ হোক, তা আমার কোনো অবস্থাতে আমি সেটা করতে পারি না এবং সেটা আমি করি নাই, করবো না। অর্থাৎ তারা যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তার অবসান হবে নিশ্চয়ই সাক্ষাৎকারের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।